এক্সপেকটেশন ভ্যালু এখনো পড়া হয়নি, তো চিন্তা করতে হবে না। এই প্রবলেমটা থেকে আমরা তার কনসেপ্টও শিখে নেব এবং কী করে এক্সপেকটেশন ভ্যালু রিলেটেড প্রবলেম সলভ করতে হয় সেটাও আমরা দেখে নেব। ঠিক আছে, দেখো এক্সপেকটেশন রিলেটেড যে প্রবলেম সেটা কিন্তু জ্যামে খুব ইম্পর্টেন্ট, সেখান থেকে কিন্তু একটা প্রশ্ন আসেই। হ্যাঁ, মানে খুব ইম্পর্টেন্ট, মানে এই কোয়েশ্চেনটা মূলত খুব ইম্পর্টেন্ট। এই কোয়েশ্চেনটা যদি তোমরা ভালো করে করতে পারো তাহলে তোমরা কিন্তু এই রিলেটেড মানে এক্সপেকটেশন ভ্যালু রিলেটেড যে কোনো প্রবলেম তোমরা করতে পারবে। দেখো এখানে প্রশ্নটা কি বলেছে, বলছে দ্য ওয়েভ ফাংশন অফ আ কোয়ান্টাম মেকানিক্যাল পার্টিকেল ইজ গিভেন বাই, মানে একটা ওয়েভ ফাংশন বলে দিয়েছে অফ আ কোয়ান্টাম মেকানিক্যাল পার্টিকেল। একটা কোয়ান্টাম মেকানিক্যাল পার্টিকেলের একটা ওয়েভ ফাংশন আমাদের কাছে বলে দিয়েছে, রাইট? সেটা কি নাকি সাই ইকুয়াল টু 3/5, এখানে φ1 প্লাস 4/5 φ2। এই যে φ1 অ্যান্ড φ2 এরা কি, এরা বেসিক্যালি এরাও একটা মানে আইগেন ফাংশন, এরাও কি আইগেন ফাংশনস উইথ করেসপন্ডিং এনার্জি আইগেন ভ্যালু। মানে এর করেসপন্ডিং এনার্জি আইগেন ভ্যালু তোমার -1 ইলেকট্রন ভোল্ট, আর এর করেসপন্ডিং এনার্জি আইগেন ভ্যালু তোমার -2 ইলেকট্রন ভোল্ট। এগুলো কি একটু একটু করে আমরা ডিসকাস করব, পুরোটা ডিটেলস আমরা বোঝার চেষ্টা করব, রাইট? আচ্ছা দেখো বলছে দ্য এনার্জি অফ দ্য পার্টিকেল ইন দ্য স্টেট সাই, মানে এই সাই স্টেটে পার্টিকেলের এনার্জি কত হবে সেটা আমাদেরকে বের করতে হবে। মানে এই যে ইন্ডিভিজুয়াল স্টেটের এনার্জি বলে দিয়েছে, দেখো এই স্টেটে পার্টিকেলের এনার্জি -1 ইলেকট্রন ভোল্ট, এর ক্ষেত্রে -2 ইলেকট্রন ভোল্ট। এই জিনিসগুলো কি সেগুলো ডিটেলসে ডিসকাস করা যাক, রাইট? দেখো বেসিক্যালি আমরা সবাই অপারেটর পড়েছি, রাইট? অপারেটর কি বলে, একটা অপারেটর যখন মানে যদি আইগেন অপারেটর কথা যদি বলি, মানে সাপোজ আলফা যদি একটা আইগেন অপারেটর হয়, এই অপারেটর সাপোজ একটা অপারেটর একটা ফাংশনের উপর অপারেট করলো, রাইট? মানে ফাংশনটা সাপোজ এফ অফ এক্স একটা ফাংশনের উপর যদি অপারেট করে তাহলে কি পাই আমরা বেসিক্যালি, সেটা হয় দেখো একটা কনস্ট্যান্ট দেবে আর কি সেই ফাংশনটাই ফিরিয়ে দেবে। ওকে, তাহলে এই যে ইকুয়েশনটাকে বলে আমরা আইগেন ইকুয়েশন। কেন? কারণ কি সেম ফাংশন ফিরিয়ে দিয়েছে, তাই এই ফাংশনটাকে বলা হয় থাকে আইগেন ফাংশন। এটাকে বলে আমরা আইগেন ফাংশন, রাইট? আইগেন ফাংশন, এটাও আইগেন ফাংশন, এটাও কিন্তু আইগেন ফাংশন হলো। আর এই যে ভ্যালুটা কনস্ট্যান্টটা পেলাম আমরা, এই কনস্ট্যান্টটাকে বলা হয় থাকে আইগেন ভ্যালু। এটাকে বলা হয় থাকে কি আইগেন ভ্যালু। এই ভ্যালুটা কার করেসপন্ডিং পাওয়া যায়, এই যে অপারেটরটা, এই অপারেটরের করেসপন্ডিং কিন্তু ভ্যালু পাবো। মানে বেসিক্যালি কি এই অপারেটরটা যদি এনার্জি হয় তাহলে এনার্জি করেসপন্ডিং এখানে আমি ভ্যালু পাবো, মানে এনার্জি পাবো এখানে, রাইট? এটা যদি সাপোজ মোমেন্টাম হতো, মানে মোমেন্টাম অপারেটর যদি হতো তাহলে কিন্তু এখানে মোমেন্টামের আইগেন ভ্যালু পেতাম। এখানে যদি সাপোজ পোটেনশিয়াল এনার্জি হয় তাহলে এখানে পোটেনশিয়াল এনার্জি পাবো আমরা, এখানে যদি পজিশন হয় তাহলে এখানে পজিশন পাবো আমরা, এখানে যদি অ্যাঙ্গুলার মোমেন্টাম হয় তাহলে কিন্তু এখানে অ্যাঙ্গুলার মোমেন্টামের ভ্যালু পাবো আমরা, রাইট? তাহলে এইটা বেসিক্যালি আইগেন অপারেটর, রাইট? এটা হচ্ছে তোমার আইগেন অপারেটর। আশা করি তোমরা এগুলো সব জানো। তাহলে এর করেসপন্ডিং ভ্যালুই কিন্তু এখানে পাবো, যে আইগেন ভ্যালুটা কি করেসপন্ডিং টু আইগেন অপারেটর। এই যে আইগেন ভ্যালু হুইচ ইজ করেসপন্ডিং, এরকম লিখি, আইগেন ভ্যালু করেসপন্ডিং টু আইগেন অপারেটর, রাইট? আইগেন অপারেটর, তাহলে আইগেন অপারেটরের করেসপন্ডিং কিন্তু আমরা আইগেন ভ্যালুটা পাই আমরা। মানে সিম্পল কথায় এইখানে যে কোশ্চেনটা বলেছে বেসিক্যালি, ধরো এনার্জি অপারেটর ই বললাম, ই ক্যাপ, এটা কি ক্যাপ দিয়ে আমরা এখানে অপারেটরকে রিপ্রেজেন্ট করি, রাইট? সাপোজ ই ক্যাপ একটা মানে স্টেটের উপর অপারেট করছে, সেটা কি φ1x। এটাকে আমরা অনেক সময় এরকম লিখি, এটাকে বলা হচ্ছে তোমার ব্র্যাকেট নোটেশন, মানে এটা কেট নোটেশন, ঠিক আছে? তাহলে আমি ব্র্যাকেট নোটেশন এখানে ইউজ করলাম, তুমি না করলেও কোনো অসুবিধা নেই। এটাকে বলে আমরা কেট, এটা হচ্ছে তোমার ব্রা, মানে বেসিক্যালি এটা তোমার ব্রা। দেখো এটাকে বলা হয় কেট আর এইটাকে বলা হয় ব্রা। তাহলে এই দুটোকে একসাথে বলে আমরা ব্র্যাকেট নোটেশন, রাইট? মানে এরকম করে যদি বলি আমরা, তাহলে এটা ব্রা, এটা কেট, তাহলে কি ব্র্যাকেট নোটেশন এটা, হ্যাঁ? ডিরাকের নোটেশন বলা হয়ে থাকে।
এই যে কেট নোটেশন, কেটটাকে যদি আমরা কমপ্লেক্স কনজুগেট করি তাহলে পরে আমরা ব্রা পাবো আমরা, মানে এই যে কেট, এই কেটের যদি আমরা কমপ্লেক্স কনজুগেট নিই তাহলে সেটা কি দেবে, ব্রা ফিরিয়ে দেবে, রাইট। আচ্ছা, এই দিকে আমরা যাচ্ছি না, আমরা মেন জিনিসটা আসি আমরা। তাহলে কি এই যে এনার্জি অপারেটর যদি একটা স্টেটের উপর যদি অপারেট করে, মানে একটা কেট স্টেট এটার উপর যদি অপারেট করে তাহলে কি পাবো আমরা, দেখো এটা আইগেন ভ্যালু পাবো, যেহেতু এনার্জি কি এখানে আইগেন অপারেটর, তাহলে একটা আইগেন ভ্যালু পাবো, তাই তো। আইগেন ভ্যালুটা কী হবে, এই এনার্জির করেসপন্ডিং হবে, তাহলে একটা এনার্জি পাবো এখানে, হলো। আর কি এই স্টেটটাই ফিরিয়ে দেবে, ওকে। এইখানে কোশ্চেনে যেটা বলে দিয়েছে, দেখো কোশ্চেনে কি বলে দিয়েছে, কোশ্চেনে বলেছে এই যে φ1 স্টেট তার করেসপন্ডিং যে আইগেন ভ্যালু সেটা কত, -1 ইলেকট্রন ভোল্ট। এই আইগেন ভ্যালুটা কি এনার্জি আইগেন ভ্যালু, দেখো এখানে লিখেছে, এই যে এখানে ইটা লিখেছে আমি, এটা কি বেসিক্যালি এইটা তোমার এনার্জি আইগেন ভ্যালু, ওকে। কেন এনার্জি হলো, কারণ এনার্জি অপারেটর দিয়ে অপারেট করা হয়েছে, তাই এনার্জি আইগেন ভ্যালু বলি আমরা এটাকে, আইগেন ভ্যালু। দেখো আমি একটু ভেঙে ভেঙে ডিটেলসে আস্তে আস্তে বলছি যাতে তোমরা বুঝতে পারো এবং এই রিলেটেড কোশ্চেন দিলে যাতে করতে পারো, ঠিক আছে, তার জন্য আমি কিন্তু ভেঙে ভেঙে বলার চেষ্টা করছি, হ্যাঁ। তাহলে প্রথমে যে কোশ্চেনটা করেছে, প্রথমে মানে যে মানে কন্ডিশনটা বলেছে তোমার, সেটা কত এখানে বলে দিয়েছে, এইটাই ভ্যালু বলে দিয়েছে -1 ইলেকট্রন ভোল্ট, ওকে। এটা তোমাকে বলে দিয়েছে। সিমিলারলি বলে দিয়েছে তোমাকে এই এনার্জি অপারেটর যখন ψ2 স্টেটের উপর যখন অপারেট করে তখন কি দেয়, -2 ইলেকট্রন ভোল্ট এত, মানে এটা কি, এটা এনার্জি আইগেন ভ্যালু, আর সেই স্টেটটা কিন্তু ফিরিয়ে দেবে, যেহেতু আইগেন ভ্যালু মানে আইগেন ফাংশন, তাহলে আইগেন অপারেটর হবে এখানটা এনার্জিটা, আর যে ইকুয়েশনটা সেটা আইগেন ইকুয়েশন, রাইট। জিনিসটা একদম সিম্পল। এবার তোমাকে জানতে হবে যে এক্সপেকটেশন ভ্যালু ডেফিনেশন কি। সো ডেফিনেশন দেখো, এক্সপেকটেশন ভ্যালু আমরা এইভাবে লিখি, বেসিক্যালি এক্সপেকটেশন ভ্যালুকে এইভাবে রিপ্রেজেন্ট করা হয়ে থাকে, অনেকগুলো ফর্মে রিপ্রেজেন্ট করা হয়ে থাকে, যেরকম এটাকে এরকমভাবে রিপ্রেজেন্ট করা হয়ে থাকে। এখানে দেখো স্টেটটা কি সাই স্টেট, রাইট, সুতরাং সাই লিখবো আমরা, এখানে এনার্জি অপারেটর, এখানে সাই, মানে ব্র্যাকেট নোটেশনে লিখেছি এটা আমি, ওকে, এটা ব্র্যাকেট নোটেশনে লিখলাম। ইন জেনারেল এরকম লেখা হয়ে থাকে, সাই স্টার ই ক্যাপ সাই ইন্টু এখানে লিমিটটা হবে ডিএক্স, ওকে। আর এইখানে যেটা হবে বেসিক্যালি সাই স্টার সাই ডিএক্স, এবার যেমন লিমিট হবে মানে যেমন বলবে অ্যাকচুয়ালি, হ্যাঁ, মানে কন্টিনিউয়াস সিস্টেমের ক্ষেত্রে এটা হয়। এটা বেসিক্যালি যেহেতু ডিসক্রিট সিস্টেম, দেখো এখানে কি দুটো মানে স্টেটের কি সুপার ইম্পোজ হচ্ছে, দুটো স্টেট, দুটো আলাদা আলাদা স্টেট, মানে সাপোজ φ1 এটা একটা স্টেট আর φ2 এটা একটা স্টেট, দুটো স্টেটের কি কম্পোজিশন মানে একদম মিলন, মানে বেসিক্যালি সুপার ইম্পোজ, সুপার পজিশনটা হচ্ছে তোমার সাই, এই দুটো স্টেটের সুপার পজিশন হচ্ছে তোমার সাই। ডিসক্রিট স্টেট, তার জন্য আমরা কিন্তু এই ফর্মটা ইউজ করি। আরেকটা ফর্ম যেটা আমি সবসময় প্রেফার করি সেটা কি, দেখো এটাতে করতে সময় লাগে, এর থেকে এখান থেকে বেসিক্যালি ডিরাইভ করা হয়ে থাকে, সেটা কি বেসিক্যালি সামেশন ওভার, ওকে। সামেশন ওভার কি, দেখো এই যে তোমার ইয়েটা মানে এই যে এখানে যে কনস্ট্যান্টগুলো রয়েছে বা কোএফিসিয়েন্টগুলো রয়েছে, এই যে কোএফিসিয়েন্ট, এই কোএফিসিয়েন্টের স্কোয়ার, মানে এগুলোকে আমি সি দিয়ে রিপ্রেজেন্ট করি, সি আই তার মডেল স্কোয়ার হবে ইন্টু এন আই। এন আইটা কি বেসিক্যালি, এনটা বেসিক্যালি আইগেন ভ্যালু, দেখো আমি বলবো এক এক করে, ঠিক আছে। এখানে আইটা যাবে, এখানে আইটা রান করছে এখানে, এই ফর্মটা তোমরা মনে রাখবে, তাহলে কি প্রবলেমটা করতে খুবই সুবিধা হবে এবং তাড়াতাড়ি হয়ে যাবে, একদম তাড়াতাড়ি হয়ে যাবে, চোখের নিমিষে শেষ হয়ে প্রবলেমটা। দেখো এই সিআই মানে বেসিক্যালি এই যে স্টেটটা বলছি না আমি, এখানে দেখাই, সাপোজ তোমাকে এখানে বলছি আমি একটা স্টেট সাই, ওকে। এই স্টেটটাকে কি বলে আমরা, এরকম φ1 একটা স্টেট, φ2 একটা স্টেট, ওকে। এই C1 C2 এগুলো কি কোএফিসিয়েন্ট এগুলো, রাইট। এই মানে বেসিক্যালি দেখো, বেসিক্যালি C1 C2 কি, বেসিক্যালি দেখো C1 এর স্কোয়ারটা বেসিক্যালি রিপ্রেজেন্ট করে যে φ1 স্টেটে পার্টিকেলটা থাকার প্রবাবিলিটি,
এই যে c1 স্কয়ার লিখেছি, মানে আমি যদি এখানে বলতাম যে মানে সবসময় দেখবে c1 স্কয়ার আর c2 স্কয়ার এই দুজনে, মানে এই যে কোএফিসিয়েন্ট এই যে কোএফিসিয়েন্ট, এই দুটো কোএফিসিয়েন্টে স্কয়ার করে যোগ করে সবসময় 1 পাবে। 1 পেতে হবে, মাস্ট পেতেই হবে, তবেই সেটা কিন্তু নর্মালাইজড হবে, রাইট। মানে এই c1 স্কয়ার এটা রিপ্রেজেন্ট করে যে এই যে φ1 স্টেটে পার্টিকেলটা থাকার প্রবাবিলিটি। c1 স্কয়ার মানে এটা কি বেসিক্যালি রিপ্রেজেন্ট করে? প্রবাবিলিটি, রাইট, প্রবাবিলিটি। হ্যাঁ, c2 স্কয়ার এটা কি রিপ্রেজেন্ট করে? প্রবাবিলিটি। এই যে মানে এই জিনিসটা লিখেছি আমি স্কয়ার ইকুয়াল টু 1, এটা বেসিক্যালি কমপ্লিটনেস থিওরাম, মানে কমপ্লিটনেস। দেখো টোটাল প্রবাবিলিটি 1 হওয়ার কথা, তাই বলি আমরা কমপ্লিটনেস। ওকে, তাহলে এইভাবে আমরা পেতে পারি। আর এখানে নিচে যে এটা আমরা করেছি এটা কি রিপ্রেজেন্ট করে? বেসিক্যালি এটা দেখায় যে স্টেটটা নর্মালাইজড কি নর্মালাইজড নয়, স্টেটটা নর্মালাইজড কি নর্মালাইজড নয়। মানে বেসিক্যালি এই যে কোএফিসিয়েন্ট এই দুজনে যোগ করে মানে এই স্কয়ার করে যোগ করলে কি 1 হচ্ছে? যদি 1 হয় তাহলে তুমি বলবে নর্মালাইজড, যদি 1 না হয় তাহলে নর্মালাইজড নয়। তখন কি একটা নর্মালাইজেশন কনস্ট্যান্ট আসে। তার জন্য বেসিক্যালি এটা লেখাটা জরুরি। হ্যাঁ, এটা লিখলে পরে তোমাকে আর এক্সট্রা খাটনি করতে হবে না, মানে একদম সাথে সাথে প্রবলেমটা হয়ে যাবে। আর আদারওয়াইজ তোমাকে কী করতে হবে? প্রথমে দেখতে হবে যে স্টেটটা নর্মালাইজড কি নর্মালাইজড নয়। তার জন্য তোমাকে কি এটা স্কোয়ার করে দেখতে হবে, এটা স্কোয়ার প্লাস এটা স্কোয়ার যোগ করে যদি 1 আসে তাহলে তুমি বলো নর্মালাইজড, কিন্তু যদি না আসে তাহলে তোমাকে নর্মালাইজেশন কনস্ট্যান্ট বের করতে হবে, এটার ভ্যালুটা বের করতে হবে, তাই তো? এখান থেকে একটা কনস্ট্যান্টের ভ্যালু আসবে। হ্যাঁ, আর যদি ধরো তুমি না করতে চাও সেটা, তাহলে কি তুমি ডিরেক্ট এই ফর্মুলা ইউজ করো, তাহলে হয়ে যাবে। এবার এটাকে সলভ করা যাক। দেখো তো কোশ্চেনটা কি বলেছে দেখো, তাহলে এখানে দেখো এই যে এখানে n1 যেটা লিখেছি মানে ni বেসিক্যালি দুটো যদি হয় তাহলে কি n1 আর একটা n2 হবে। n1টা কি বেসিক্যালি আইগেন ভ্যালু, মানে n1 n2 আইগেন ভ্যালু। তাহলে এই যে ψ1 স্টেট তার আইগেন ভ্যালু কত? এইটা, মানে এটা বেসিক্যালি n1 এর ভ্যালু, রাইট। আর এটা কি বেসিক্যালি n2 এর ভ্যালু, এটা হলো মাইনাস রয়েছে, এটা কার? এর করেসপন্ডিং। তাহলে দেখো এখানে তুমি লিখতে পারো এবার, সুতরাং দেখো সি মানে সি আই স্কোয়ার এটাকে দুটো ভাগে ভাঙবে, মানে একটা সি মানে 1 হবে একবার 2 হবে একবার, তাই তো? তাহলে c1 স্কোয়ার, c1 কত রয়েছে দেখো এখানে 3/5, তাহলে 3/5 এর হোল স্কোয়ার হবে, 3/5 তার হোল স্কোয়ার, 3/5 তার হোল স্কোয়ার মানে 9/25, তাই তো? ইন্টু n1 কত দেখলে? -1 লেখো, সুতরাং -1 ইলেকট্রন ভোল্ট লিখলাম না, ঠিক আছে? প্লাস c2 স্কোয়ার, c2 কত দেখো 4/5 মানে 16 তাহলে একটা কথা লিখলে পরে 4/5 তার হোল স্কোয়ার ইন্টু -2 হলো, ডিভাইডেড বাই কী হবে দেখো এই যে মড সি আই স্কোয়ার হবে। তাহলে সি আই স্কোয়ার মানে কত দেখো এখানে মানে দুবার হবে, তাই তো? 9/5, তাহলে এখানে তুমি লিখবে 9/5 প্লাস 9/25 প্লাস 16/25, তাই তো? 9/25 জায়গাটা শর্ট হয়ে গেল, মানে এইটা এরকম হবে 9/25 প্লাস 16/25, রাইট। এটা যদি যোগ করো তুমি তাহলে কত হবে দেখো, এখানে করছি আমি। সো 9/25 প্লাস 16/25 এটা করো, দেখো 25 পাচ্ছ, আর এখানে কত 9 প্লাস 16 মানে বেসিক্যালি 25, তাই তো? 25/25 মানে 1, তারপর নিচে দেখো 1 রয়েছে, তার মানে কি বেসিক্যালি স্টেটটা মানে নর্মালাইজডই ছিল, রাইট। যদি নর্মালাইজ না হতো তাহলে আলাদা একটা ভ্যালু আসতো। তাহলে স্টেটটা যেহেতু নর্মালাইজ ছিল তাহলে আমাদের কোনো অসুবিধা নেই, নিচে 1 হয়ে গেল, এটা করলে পর 1 হচ্ছে। তাহলে আলটিমেট এইটা ক্যালকুলেট করলে কত আসছে সেটাই আমাদের কি আনসার হয়ে যাবে, রাইট। তাহলে এইটাকে এইখানটা একটু করি, জায়গাটা ছোট হয়ে গেছে এর জন্য খুবই দুঃখিত আমি। তাহলে এইখানে দেখো তুমি বলতে পারো যে এক্সপেকটেশন ভ্যালু অফ ই দ্যাট ইজ ইকুয়াল টু 9/25, একটা মাইনাস থাকছে, আর এখানে একটা মাইনাস রেখে দিলাম, 16 দুগুণ আবার 32/25, তাহলে মাইনাস থাকলো 25 থাকছে, তাহলে 16 আর 32 আর 9 যোগ করলে কত হয় দেখো, তাহলে 8 মানে 41, তাই তো? 41, তাহলে এইটাই কিন্তু আনসার, এত ইলেকট্রন ভোল্ট।
তাহলে যে এনার্জির এক্সপেকটেশন ভ্যালু সেটা কত -41/25, -41/25। কোনটা অপশন দেখো, হ্যাঁ অপশন মিলে গেছে, -41/25। তাহলে এইটা হচ্ছে তোমার কারেক্ট আনসার। দেখো এইভাবে প্রবলেমগুলো করতে হয়, প্রবলেম দেখে তোমাকে বুঝতে হবে কি করতে হবে। হ্যাঁ, আমি এই কোয়েশ্চেনটা থেকে কিন্তু অনেক অনেক কনসেপ্ট বোঝানোর চেষ্টা করলাম, ঠিক আছে। তোমরা যদি বুঝতে পেরে থাকো তাহলে অবশ্যই কমেন্ট বক্সে ডান লিখে আমাকে জানিও, আর না বুঝতে পারলে আমাকে অবশ্যই বলো। আচ্ছা, নেক্সট প্রবলেমটা দেখো, এটা বেসিক্যালি ফটো ইলেকট্রিক ইফেক্ট থেকে। দেখো আমি বলেছিলাম ফটো ইলেকট্রিক ইফেক্ট এবং কম্পটন ইফেক্ট এই দুটো থেকে কিন্তু একটা প্রশ্ন থাকেই এক্সামে, তখন এই দুটোকে কিন্তু স্কিপ করা যাবে না। আর কোয়ান্টাম মেকানিক্সে তুমি দেখতেই পাচ্ছ বেসিক্যালি এক্সপেকটেশন ভ্যালু থেকে কিন্তু প্রশ্ন থাকে, আর আগে যেগুলো করিয়েছি সেগুলো থেকে থাকে। হ্যাঁ, তো দেখো এটা কি, এটা ফটো ইলেকট্রিক ইফেক্ট থেকে একটা কোয়েশ্চেন করেছে। কেমন কোয়েশ্চেনটা দেখো, বুঝুন। বলছে লাইট ডেসক্রাইবড বাই ইকুয়েশন এত, বলছে ই হচ্ছে তোমার ইলেকট্রিক ফিল্ড দ্যাট ইজ ইকুয়াল টু 90 ভোল্ট পার মিটার, এটা অ্যাম্পলিটিউডটা। আর ফেজ পার্টটা দেখো এখানটা রয়েছে, বলছে সাইন 6.28 × 10⁻15 সেকেন্ড ইনভার্স ইন্টু টাইম টি প্লাস সাইন এত, রাইট। মানে দেখো এখানে কি বলছে, ইজ মানে এই যে মানে লাইটটা এক্সিডেন্ট হচ্ছে অন আ মেটাল সারফেস, একটা মেটাল সারফেসের উপর পড়ছে, অসুবিধা নেই। বলছে দ্য ওয়ার্ক ফাংশন অফ দ্য মেটাল ইজ 2.0 ইলেকট্রন ভোল্ট, মানে 2 ইলেকট্রন ভোল্ট, রাইট। বলছে ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি অফ দ্য ফটো ইলেকট্রনস, এটা ইম্পর্টেন্ট, ম্যাক্সিমাম কথাটা ইম্পর্টেন্ট এখানে, এই প্রশ্নটার জন্য ম্যাক্সিমাম কথাটা খুব ইম্পর্টেন্ট। মিনিমাম বললে একরকম হতো, ম্যাক্সিমাম বললে একরকম হবে। দেখো কেমন হয় বলবো, আমি বোঝানোর চেষ্টা করবো আমি। বলছে কাইনেটিক এনার্জি অফ দ্য ফটো ইলেকট্রনস, মানে বেসিক্যালি এটা একটা প্লেটের উপরে, মানে একটা মেটাল প্লেট রয়েছে না এটা, ওকে। এই মেটাল প্লেটটা রয়েছে, এই মেটাল প্লেটের উপরে কি হচ্ছে, একটা লাইট এসে পড়ছে, এইচ নিউ, ওকে, যার ইকুয়েশনটা বলে দিয়েছে। যখনই পড়লো তখনই কি হচ্ছে, ভেতর থেকে ইলেকট্রনগুলো কি বাইরে বেরিয়ে আসলো, তার জন্য কিছুটা মানে এই মেটালে একটা ওয়ার্ক ফাংশনের প্রয়োজন, এই ভেতর থেকে ইলেকট্রনটাকে সারফেসে নিয়ে আসতে যে এনার্জি প্রয়োজন হয় সেটাকে বলি আমরা ওয়ার্ক ফাংশন, রাইট। তাহলে এই মেটালের একটা নির্দিষ্ট ওয়ার্ক ফাংশন রয়েছে, তাহলে ভেতরে ইলেকট্রনটা সারফেসে আসলো, দেন সাফিসিয়েন্ট মানে এনার্জি রয়েছে তার কাছে আরও, তা সেই এনার্জি নিয়ে কী করলো, সে একটা কাইনেটিক এনার্জি নিয়ে মুভ করলো, ওকে। সেটাই কি ½mv²। তাহলে দেখো এই এনার্জিটা দুটো ভাগে ভাগ হলো, তাহলে এটাই হচ্ছে তোমার ফটো ইলেকট্রিক ইফেক্টের ইকুয়েশন, আইনস্টাইন দিয়েছিল। সো আইনস্টাইন ইকুয়েশনটা কেমন দেখো সেটাই লিখবো এখন আমি। of photoelectric effect, right? আমরা সবাই জানি বেসিক্যালি সেই কোয়েশ্চনটা কি, ম্যাক্সিমাম যে কাইনেটিক এনার্জি, অন্য কালিতে লিখি, সো ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি ½ mv² দ্যাট ইজ ইকুয়াল টু h নিউ মাইনাস ওয়ার্ক ফাংশন W। জাস্ট এনার্জি কনজারভেশন, আর কিছুই করেনি, এনার্জি কনজারভেশন। দেখো এই এনার্জিটা পড়লো দুটো ভাগে ভাগ হচ্ছে, এই যে h নিউ এনার্জি এটা দুটো ভাগে ভাগ হচ্ছে। কি, এক হচ্ছে তোমার ওয়ার্ক ফাংশন করছে, মানে ইলেকট্রনটাকে ভেতর থেকে সারফেসে নিয়ে আসতে কাজে লাগছে কিছুটা, প্লাস এই ইলেকট্রনটাকে বাইরে বের করে দিল, মানে মেটাল সারফেস থেকে তোমার একটা কাইনেটিক এনার্জি দিল, রাইট। সো ½ mv²। এই কাইনেটিক এনার্জিটা কি, তার ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি। তাহলে এখান থেকে তুমি ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি বলতে পারো ½ mv ম্যাক্সিমাম দ্যাট ইজ ইকুয়াল টু h নিউ মাইনাস W। এটাই তো ফটো ইলেকট্রিক ইফেক্টের ইকুয়েশন, যার জন্য আইনস্টাইনকে নোবেল প্রাইজ দেওয়া হয়েছিল, তাই নয় কি? আইনস্টাইন ফেমাস লোক ভাই। আচ্ছা যাই হোক, তাহলে এখানে দেখো, তাহলে ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি মানে আমরা এটা পেলাম, কোনো অসুবিধা নেই। আচ্ছা, এখানে কোশ্চেনে কি বলেছে দেখো, তাহলে ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি আমাদের বের করতে হবে, তাহলে কোশ্চেনে এই ফর্মটা বলে দিয়েছে, ওকে। এখানে দেখো সাইন, এই যে টার্ম কি বলছে এখানটা, এটা কেমন হয় দেখো, বেসিক্যালি ফটো ইলেকট্রিক ইফেক্ট, ফটো ইলেকট্রিক ইফেক্ট নয়, মানে ইলেকট্রোম্যাগনেটিক থিওরিতে, হ্যাঁ, যে লাইট আসে, সেই ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভকে আমরা এইভাবে রিপ্রেজেন্ট করি, E ইকুয়াল টু E0 সাইন ω t, আমি যদি -kx, তাহলে বা এটা তুমি বাদ দাও, এই কোশ্চেন অনুসারে আমি বললাম ω t,
তাহলে এইখানে দেখো কোশ্চেনে কি বলেছে দেখো, তাহলে ওমেগাটা কত, এইটা হচ্ছে তোমার ওমেগা হলো, আর এখানে টি বাইরে রয়েছে, তাহলে ওমেগা ইন্টু টি, ওমেগা ইন্টু টি। এবার দেখো ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি মানে ম্যাক্সিমাম হবে কখন, মানে কাইনেটিক এনার্জিটা ম্যাক্সিমাম কখন হবে, যখন এই যে লাইটটা যে পড়ছে, লাইটের একটা ফ্রিকোয়েন্সি রয়েছে রাইট, এইচ নিউ, নিউ হচ্ছে তোমার তার কি ফ্রিকোয়েন্সি, মানে ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি আমি কখন পাবো, যদি লাইটের যে যে এনার্জি এইচ নিউ, এটাকে আমরা এরকম লিখতে পারি, এইচ নিউকে আমরা কি লিখতে পারি বলো, এইচ ক্রস ওমেগা বলতে পারি আমরা রাইট, মানে আমরা এটা কিরকম লিখতে পারি তোমাকে দেখাই, ওপর নিচে 2 পাই দিয়ে মাল্টিপ্লাই করলাম, তাহলে এইচ বাই 2 পাই মানে এইচ ক্রস, আর 2 পাই ইন্টু নিউ মানে বেসিক্যালি ওমেগা, এটা সিম্পল জিনিস ভাই। তাহলে দেখো এবার যদি এই ফ্রিকোয়েন্সির মান, ওটা অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি, ফ্রিকোয়েন্সির মান যদি বাড়ে, ইকুয়েশন দেখো, এই ইকুয়েশন দেখো, এখানে কি দেখতে পাচ্ছি আমরা, যদি ফ্রিকোয়েন্সির মান যদি বাড়ে এনার্জি বেড়ে গেল, ওয়ার্ক ফাংশন তো ফিক্সড কনস্ট্যান্ট, এটা যদি কনস্ট্যান্ট থাকে তাহলে এনার্জি বাড়লে পরে কাইনেটিক এনার্জি কি বাড়বে না, তবেই তো বাড়বে, তার মানে কি ফ্রিকোয়েন্সি যদি বেশি, মানে কাইনেটিক এনার্জি বেশি পেতে গেলে অবশ্যই ফ্রিকোয়েন্সি যেটার বেশি সেটা আমাকে ধরতে হবে। তাহলে এইখানে এই যে দুটোর মধ্যে ফ্রিকোয়েন্সি কার বেশি, এইটা আর এটার মধ্যে কার ফ্রিকোয়েন্সি বেশি, নিশ্চয়ই এটা বেশি, তবেই আমরা ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি পাবো, তার মানে কি আমাকে এইটা ধরতে হবে, এই ফ্রিকোয়েন্সিটা আমাকে নিতে হবে, সিম্পল জিনিস ভাই, তাহলে ওই ফ্রিকোয়েন্সি আমাকে ইউজ করতে হবে রাইট, তাহলে চাইলে এখানে তাহলে হয়ে যাবে, তাহলে সুতরাং তুমি বলতে পারো হাফ এম ভি ম্যাক্স স্কোয়ার দ্যাট ইজ ইকুয়াল টু এইচ নিউকে আমি লিখতে পারি এইচ ক্রস ওমেগা হলো মাইনাস ডাব্লু, এই তো সিম্পল জিনিস। এবার এখানে দেখো এইচ ক্রস মান পুট করে দাও, তাহলে কিন্তু তোমাকে কী বের করতে বলেছে, ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি, তাই না, মানে এটাই আমাকে বের করতে হবে। তাহলে এইচ ক্রস ওমেগা তার ভ্যালু পুট করো, এইচ ক্রস মানে কত দেখো, এইচ বাই 2 পাই, এইচ এর ভ্যালু কত 6.626 ইন্টু 10⁻⁻34 জুল সেকেন্ড ডিভাইডেড বাই 2 পাই, তাহলে ডিভাইডেড বাই 2 পাই করে দিলাম। আর ওমেগা, ওমেগার ভ্যালু বলে দিয়েছি দেখো, এই যে কত বললাম, ম্যাক্সিমামটা হতে হবে, ম্যাক্সিমাম ওমেগা হলে তবেই তো ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি পাবো আমি, তাই না, তাহলে ম্যাক্সিমাম ওমেগা কতখানি, এইটা, তাই নয় কি 12.56 ইন্টু 10⁻15, সো 12.56 ইন্টু 10⁻15 নাকি -15 15 সেকেন্ড ইনভার্স রাইট, এত হলো, এটা ওমেগার ভ্যালুটা হলো। এটাকে ব্র্যাকেটে রাখো তুমি, তাহলে এটা এইচ নিউ এইচ ক্রস ওমেগার ভ্যালু চলে গেল, আর মাইনাস ডাব্লু, ডাব্লু হচ্ছে তোমার ওয়ার্ক ফাংশন, তার ভ্যালু কত দেখো 2.0 ইলেকট্রন ভোল্ট। তাহলে এই ইলেকট্রন ভোল্টকে তুমি হয় জুলে নিয়ে আসো, আর না হলে পরে এই জুলকে প্রথমে, মানে এই জুলকে তাহলে ইলেকট্রন ভোল্টে নিয়ে আসতে হবে প্রথমে, তাহলে এটাকে এই ক্যালকুলেশনটা তুমি প্রথমে করে নাও, করে সেটাকে তুমি ইলেকট্রন ভোল্টে নিয়ে চলে আসো, বুঝতে পারলে, তাহলে কি সুবিধা হবে ক্যালকুলেশনটা করতে, ক্লিয়ার ব্যাপারটা। তাহলে ওইটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে তার যে ভ্যালুটা আসবে সেটা অ্যাপ্রক্সিমেট, এটা নিশ্চয়ই তোমরা ক্যালকুলেট করতে পারবে, ইলেকট্রন ভোল্ট যদি আমি ক্যালকুলেট করি সেটা কত হবে 8.24 ইলেকট্রন ভোল্ট মাইনাস 2.0 ইলেকট্রন ভোল্ট। আচ্ছা, ইলেকট্রন ভোল্ট আর যে জুল তার মধ্যে কি সম্পর্ক সেটা একটু বলে দিই আমি। দেখো, এক ইলেকট্রন ভোল্ট, ইলেকট্রন ভোল্ট মানে কি, একটা ইলেকট্রন 1 ভোল্ট বিভব প্রভেদের মধ্যে দিয়ে যেতে যে পরিমাণ এনার্জি সঞ্চয় করবে, মানে এখানে একটা 1 ভোল্ট আমি ভোল্টেজ অ্যাপ্লাই করে রেখেছি, ঠিক আছে, 1 ভোল্ট ভোল্টেজ হলো। তাহলে একটা ইলেকট্রনকে এখানে ছেড়ে দিলাম, তাহলে এই ইলেকট্রনটা এইখান থেকে এইখানে আসতে যে পরিমাণ, মানে আসার জন্য 1 ভোল্ট, এখানে 1 ভোল্ট অ্যাপ্লাই করেছি আমি, তাহলে তার ফলে কি যে পরিমাণ এনার্জি তার মধ্যে সঞ্চয় হবে সেটাই কি তার 1 ইলেকট্রন ভোল্ট। তাহলে দেখো 1 ইলেকট্রন মানে কত 1.6 ইন্টু 10⁻⁻19 কুলম ইন্টু ভোল্ট, কুলম ইন্টু ভোল্ট এটাকে বলা হয়ে থাকে জুল, তাই নয় কি। তাহলে 1 ইলেকট্রন ভোল্ট মানে বেসিক্যালি
1.6 into 10 to the power minus 19 জুল। ওকে, ক্লিয়ার? তাহলে এখান থেকে তুমি জুল থেকে ইলেকট্রন ভোল্টে আসতে পারো তুমি, তাহলে 1 জুল মানে তুমি বলো 1/1.6 into 10 to the power minus 19 ইলেকট্রন ভোল্ট। সিম্পল। তাহলে এটা ক্যালকুলেট করলে এটা পাচ্ছি আমরা, এটার আনসার অ্যাপ্রক্সিমেট যেটা আসে সেটা কত, এটা বিয়োগ করলে পরে 6.2 ইলেকট্রন ভোল্ট। তাহলে এটাই কি তার ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি। দেখো জিনিসটা কি বোঝাতে পারলাম? সিম্পল জিনিস বুঝে বুঝে করতে হবে, হ্যাঁ, একটু বুঝে বুঝে করলে পরে একবার যদি বুঝে নিতে পারো তাহলে কিন্তু পরবর্তী সময় কিন্তু আর কোনো অসুবিধা হবে না। ক্লিয়ার? তো প্রথমে কনসেপ্টটা ভালো করে বোঝো না, তো প্রবলেম থেকেই কিন্তু কনসেপ্ট তোমাদেরকে ডেভেলপ করতে হবে। হ্যাঁ, তাহলে তুমি বুঝতে পারবে। দেখো দুটো জিনিস তোমার হবে ক্লিয়ার, এক কেমন ধরনের কোশ্চেন দিচ্ছে জ্যামে সেটা তুমি বুঝতে পারবে, মানে কোন কোন ফর্মুলা রিলেটেড কোশ্চেনগুলো করা হয়ে থাকে, কোন কোন মানে পার্টগুলোকে বেশি জোর দেয়, হ্যাঁ, সেই জিনিসগুলো কিন্তু আমরা বুঝতে পারি প্রবলেম করলে পরে বা পিভিএসের করলে পরে। এবং সেখান থেকে আমরা কি সেই প্রবলেমের যে ফর্মুলা, সেই কনসেপ্টগুলো কি সেই প্রবলেম থেকেই ডেভেলপ করে নিতে পারি আমরা। এইভাবে কিন্তু তোমাদেরকে তৈরি হতে হবে। হ্যাঁ, মানে এবং একটা কোশ্চেন থেকে তোমাকে এরকম বুঝতে হবে যে ওই সাইডে কী কী কোশ্চেন ধরতে পারে না ধরতে পারে সেগুলো কিন্তু তোমাদেরকে ক্লিয়ার রাখতে হবে। রাইট? তো তুমি দেখতেই পাচ্ছ যে ফটো ইলেকট্রিভিতে এটা কিন্তু কোশ্চেন আসবে, তাহলে সেটাকে ভালোভাবে তৈরি করে দাও, সেখানে স্টপিং পোটেনশিয়াল রিলেটেড কোশ্চেনগুলো করো, এগুলো করো, তাহলে কিন্তু করতে পারো তোমরা। তো দেখা হবে নেক্সট ভিডিওতে আরও কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন নিয়ে। আজকের মতো এই পর্যন্তই। সো থ্যাংক ইউ।